করোনায় মৃত্যু ১০০ ছাড়ালো, ২৪ ঘন্টায় মারা গেলেন ১০ জন, আক্রান্ত সর্বোচ্চ ৪৯২। ঢাকা ও নারায়ণগঞ্জের পর এবার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর। করোনার তথ্য গোপন করে সেবা নেয়ায় আক্রান্ত ২৫০-র বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। কোয়ারেন্টিনে আরও কয়েক গুণ, স্বাস্থ্যবিধি না মানায় বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। বন্যার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ে ৬৪ সচিবকে দায়িত্ব বন্টন। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে বাড়ছে ভোগ্য পণ্যের দাম, খুচরা বাজারে ঊর্ধ্বগতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ১০০ ছাড়ালো কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন, সুস্থও হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জন। একদিনে সর্বোচ্চ ২৭৭৭টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি প্রায় ৩,০০০-এর কাছাকাছি। সোমবার অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গোটা পৃথিবী থমকে আছে অদৃশ্য করোনার থাবায়। বাংলাদেশেও দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু আক্রান্তের তালিকা। ঢাকার মধ্যে ৫ জন। সোমবারের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, একদিনে সর্বোচ্চ ২৭৭৯ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন। মৃত্যুবরণ করা ও সুস্থ হওয়া মানুষের সংখ্যা সমানে সমান। যে ১০ জন মারা গেছেন তাদের সবার বয়স ৪০-এর উপর। এ পর্যন্ত মোট সুস্থ ৮৫ জন হলেও করোনা শনাক্ত হয়েছে প্রায় ৩,০০০ মানুষের দেহে। আসলেও একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছি। এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি ২৬,৬০৪টি নমুনা। যে নমুনা আমরা গত ২৪ ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে ৪৯২ জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি ২,৯৪৮ জন। তবে নতুন করে গাজীপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরপরই আছে কিশোরগঞ্জ ও নরসিংদী। তবে ঢাকা ও নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা আগের মতোই সর্বাধিক। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় ২০% কাছাকাছি। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্ত সংখ্যা ১৯.৫%, কিশোরগঞ্জেও ১৩.৫% এবং নরসিংদীতে ৬%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। বুলেটিনে জানানো হয়, N95 মাস্ক বাংলাদেশে তৈরি হয় না। সরকার যে মাস্কগুলো বিতরণ করছে সেগুলো মানসম্মত বলেও জানানো হয়। তবে সাধারণ জনগণ ঘরে তৈরি ৩ স্তরের মাস্কও ব্যবহার করতে পারেন। ওষুধ সামগ্রী যেমন সিরিঞ্জ বা ডিসপোজেবল বা অন্যান্য মাস্ক তৈরি করেন, এগুলো মান নিয়ন্ত্রণ এবং এগুলোর মূল্য নির্ধারণ করে থাকেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। এখানে সিএমএসডির পক্ষ থেকে কোনো জিনিসের দাম অতিরিক্ত দিয়ে ক্রয় করারও সুযোগ নেই এবং কোনো নিয়ন্ত্রণবিহীন কোনো মাস্ক ক্রয়পূর্বক সরবরাহ করার সুযোগ নেই। অনলাইন বুলেটিনে আক্ষেপ করে জানানো হয়, জনগণ স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকছেন না। কিভাবে চলার কারণে ঝুঁকি বাড়ছে, যা হতে পারে বড় সংকট। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের বিস্তারিত থাকছে এবারের বিশ্লেষণে। করোনাকালের ৪৩ দিন, এই ৪৩তম দিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যেটি জানানো হয়েছে তাতে কিন্তু যে পরিসংখ্যানটা সেই পরিসংখ্যাটাকে দাঁড়িয়েছে মোট এ যাবৎকালে বাংলাদেশে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ২,৯৪৮, অর্থাৎ প্রায় ৩,০০০-এ পৌঁছে গেছে এই ৪৩তম দিনে এসে করোনা রোগীর সংখ্যা। এবং আমরা যদি পুরো বিষয়টা দেখি, মূল যে সামারিটা যদি দেখি, যে এ পর্যন্ত যে করোনা রোগী রয়েছে, আসলে গত ২৪ ঘন্টায় কিন্তু নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৭৭৯টিতে এবং নতুন করে করোনা সংক্রান্ত হয়েছে কিন্তু প্রায় ৫০০, অর্থাৎ ৪৯২ জন। এবং এ পর্যন্ত কিন্তু আসলে যে আক্রান্ত সংখ্যাগুলো যদি আমরা বলি বা অন্যান্য যে বিষয়গুলো বলি, এগুলো কিন্তু আমরা দেখছি যে ক্রমেই কিন্তু বাড়ছে এবং যতই দিন বাড়ছে, যেহেতু এই যে নমুনা পরীক্ষার যে সংখ্যা, সেই সংখ্যা যেহেতু বাড়ছে, এর সঙ্গেই কিন্তু পাল্লা দিয়ে আসলে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃতের সংখ্যা বাড়ছে। এবং মৃতের সংখ্যা যদি বলি, আজকে কিন্তু দেশে এই মৃতের সংখ্যা ১০০ পেরিয়েছে, অর্থাৎ ৩ অঙ্কের কোটায় গিয়ে পৌঁছেছে। আজকে যে নতুন তথ্য এসেছে সেটি হচ্ছে
আমরা আগের থেকেই জানতাম যে দুটি যে ক্লাস্টার রয়েছে নারায়ণগঞ্জ এবং ঢাকা, এবং এই ক্লাস্টার এরিয়া থেকেই কিন্তু ধীরে ধীরে অন্যান্য জায়গায় ছড়িয়েছে। কিন্তু গত দুদিন ধরে আমরা কিন্তু নারায়ণগঞ্জের পরে কিন্তু গাজীপুরকে একটি ক্লাস্টার হিসেবে ধরা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে যে বলা হয়েছে নরসিংদী এবং কিশোরগঞ্জ আরও দুটি নতুন ক্লাস্টার, এবং ক্লাস্টার বলতে যেটা বোঝানো হচ্ছে এই সব এলাকায় অল্প জায়গার মধ্যেই কিন্তু বেশি সংখ্যক রোগী পাওয়া যাচ্ছে। এবং মৃতের যে সংখ্যা গত 24 ঘন্টা যদি আমরা বলি, মৃতের সংখ্যা 60 বছরের ঊর্ধ্বে 4 জন, 51 থেকে 60-এর মধ্যে আছে 4 জন, এবং 41 থেকে 50-এর মধ্যে 2 জন, অর্থাৎ এই বয়সটার মধ্যেই মৃতের সংখ্যাটা বেশি ঘুরছে। এবং আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরই বারবারই বলছে, বিশেষ করে লকডাউন বা ক্লাস্টার এরিয়ার কথা তারা গুরুত্বই দিচ্ছেন, পাশাপাশি অন্য এলাকায় মানুষজনকে বারবারই কিন্তু তারা তাগিদ দিচ্ছেন ঘরে থাকলেই আসলে সুস্থ থাকা যাবে। তো এই ছিল আজকের যে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন, তার সার অংশ। তথ্য গোপন করে চিকিৎসা নেয়ায় একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন হাসপাতালের বিভাগ। ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর আক্রান্তের সংখ্যা 250 ছাড়িয়েছে। কোয়ারেন্টাইনে গেছেন আক্রান্তের আরও কয়েক গুণ। বিশ্লেষকরা বলছেন, রোগীদের সচেতন ও চিকিৎসকদের সেবাদানে সতর্ক করা না গেলে কোভিড মোকাবিলায় বিপর্যয়ে পড়বে বাংলাদেশ। সমস্যা সমাধানে চিকিৎসকদের প্রশিক্ষণ, মানসম্পন্ন পিপিই সরবরাহ ও ঝুঁকিপূর্ণ রোগীদের সেবার জন্য সব হাসপাতালে আলাদা কর্নার খোলার তাগিদ বিশেষজ্ঞদের। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। সারা দেশে আক্রান্ত হওয়া চিকিৎসকদের 90%ই সাধারণ হাসপাতালের। এসব হাসপাতালে আগের নিয়মে সেবা অব্যাহত থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের হার বাড়ছেই। ডেল্টা, আনোয়ার খান মডার্ন, ইনসাফ বারাকা হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালের মতো সাময়িক সেবা বন্ধের তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নাম। সম্প্রতি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু অবস্থায় লক্ষণ প্রকাশ পাওয়া রোগীর পরীক্ষা করতে চাইলে পরিবার তার কোভিড-19-এ আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। এরপরই বন্ধ করে দেয়া হয় সিসিইউ। কোয়ারেন্টাইনে চলে যান 21 জন চিকিৎসক ও 12 জন নার্স। আলটিমেটলি কিন্তু এটা ডিটেক্ট হচ্ছেই, এবং যখন ডিটেক্ট হচ্ছে তখন রোগীও বিপদে পড়ছে, তার থেকে বড় বিপদে পড়ছে হাসপাতাল এবং চিকিৎসকরা। অন্যদিকে তথ্য গোপন সহ না জেনে চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 5টি বিভাগের বেশ কয়েকটি ইউনিটের সেবা বিঘ্নিত হয়। কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকা প্রায় অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যায়ক্রমে পরীক্ষা করার কথা জানান ডিএমসি কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট রয়েছে, উনি না বলেছেন পেটে ব্যথা হচ্ছে, এবং আলটিমেটলি শ্বাসকষ্ট হলো, ওই ভদ্রলোককে বাঁচানো গেল না। এই রোগীরা কিন্তু আমাদের ইমার্জেন্সি এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ইউজুয়াল পেশেন্টের সাথে চলে আসে। এই যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশের অন্যান্য হসপিটালে তো আরও তীব্র, ডক্টরের উপর ইনফ্লুয়েন্স করে তারা একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। তথ্য গোপনের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরকারকে সবার সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এবং জনগণ দুজনেরই দায় আছে। সরকারকে এটা এমনভাবে প্রচারণা এবং কর্মক্ষেত্রে এমনভাবে দেখাতে হবে যে কোভিড হাসপাতালগুলোতে গেলেই মানুষের কোনো কষ্ট হবে না, ওখানে সঠিকভাবে ওরা চিকিৎসা পাবে, এবং সমাজের নিশ্চয়তা দিতে হবে যে সমাজ থেকে ওরা নিগৃহীত হবে না। রোগীদের তথ্য গোপন বা অসচেতনতায় কোভিড যুদ্ধে ক্রমাগতভাবে রসদ কমছে বাংলাদেশের। সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে তাই যে কোনো রোগী দেখার আগেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পিপিই পরার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড-19-এ আক্রান্তদের বড় অংশই বয়সে তরুণ। মোট আক্রান্তের প্রায় অর্ধেকই 21 থেকে 40 বছরের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্যবিধি মানতে না চাওয়া ও ঘন ঘন বাইরে বের হওয়ার কারণেই বেশি সংক্রমিত হচ্ছেন তরুণ ও যুবকরা। একই সঙ্গে ঝুঁকিও বাড়াচ্ছেন পরিবারের অন্য সদস্যদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিশ্বজুড়ে কোভিড-19-এর সংক্রমণ শুরুর দিকে বলা হয় তরুণদের তুলনায় বয়স্করাই বেশি ঝুঁকিতে। যদিও তা নাকচ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছিল, সাবধানতা না মানলে কোনো বয়সের মানুষই নিরাপদ নন। কোভিড-19-এর বাংলাদেশ বাস্তবতায় দেখা যায় অপেক্ষাকৃত কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার ক্রমেই বাড়ছে। বর্তমানে মোট শনাক্তের 27% বয়সী 21 থেকে 30 বছরের মধ্যে। ঠিক পরের অবস্থানেই 30-এর ঘরে থাকা ব্যক্তিরা। প্রশ্ন উঠছে, তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কথা থাকলেও তারাই কেন আক্রান্তের শীর্ষে? বিশেষজ্ঞদের মত, লকডাউন আর স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতাই অন্যতম কারণ। এছাড়া আক্রান্তদের একটি অংশ শ্রমিক, রয়েছেন শিক্ষার্থীও। এমন ধারণা দিলেন আইইডিসিআর
হাসপাতালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ঢাকায়, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরে যারা আক্রান্ত হচ্ছে, এখানে আমাদের দেখেন নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কিন্তু আমাদের বিশাল শ্রমিক শ্রেণীও কাজ করেন। পর্যবেক্ষণে সেটা আসছে ছাত্রদের মধ্যেও একটা, ছাত্ররাও আছেন এখানে, অনেকে হয়তো তরুণদের ভিতর বেশি বেশি পরীক্ষা করাচ্ছেন, সেটাও একটা কারণ। লকডাউন থাকা সত্ত্বেও কিন্তু তরুণরাই বেশি বাইরে আসছে, যখন বাইরে আসছে তখনই বেশি এক্সপোজড হচ্ছে এবং যার ফলে তাদের মধ্যে সংক্রমণের হারটা বেশি। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, তরুণরা ঝুঁকিতে ফেলতে পারেন পরিবারের অন্যদেরও। শুধু তারা আক্রান্তই হচ্ছেন না, সেই ব্যক্তিটি কিন্তু আপনার তার পরিবারে সেই ভাইরাসটি নিয়ে যাচ্ছে এবং সেই ভাইরাসটি কিন্তু তার পরিবারের যারা প্রিয়জন, তার বাবা মা, তার দাদা বা তার নিচের দিকে তার ছেলে মেয়ের মধ্যেও কিন্তু এটা সংক্রমিত করে দিচ্ছেন। নভেল করোনা ভাইরাস কোভিড-19-এ যে কোনো বয়সের মানুষেরই সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। আর এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কঠোরভাবে মেনে চলার মাধ্যমে সম্ভব এ রোগের সংক্রমণ থেকে নিজেকে বাঁচানো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও সংক্রমিত এলাকা হলেও লকডাউন ভেঙে পড়েছে মিরপুর এলাকায়। বাজারগুলোতে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব, আবার কোথাও কোথাও খুলেছে চায়ের দোকানও। গলিতে গলিতে অহেতুক জটলা তো আছেই। স্বামী করোনা রোগে ভুগে চলে যাওয়ার 4 দিনের মাথায় স্ত্রীর মৃত্যু যে গলিতে, সেই গলিতে চলছে অবাধে আসা যাওয়া, লাল কাপড়ের সতর্কতা আর ব্যারিকেড উপেক্ষা করেই। এ থেকে মৃতের আত্মীয় বুঝে নিতে বললেন মিরপুর এলাকায় সচেতনতার মাত্রা। লোকজন তাদের নিজেদের সেফটি তারা কন্ট্রোল করে না, তারা অতি উৎসাহিত হয়ে এই রিস্কের ভিতরেও আসে। এখন আমরা তো তাদের গায়ে হাত দিতে পারি না, মুখে বলে যতটুকু পারতেছি সরাই দিচ্ছি। এখন যতদিন না সচেতন হব, এই যে ততদিন এই দেশের কখনো এই পরিস্থিতি উন্নতি হবে। কয়েক গজ দূরে 6 নম্বর বাজার। নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামতে হলো সেনাবাহিনীকে। এদিকে অলিতে গলিতে সুযোগ বুঝে অনেকে খুলেছেন চায়ের দোকান, যদিও সেনা টহল দোকানগুলোর ঝাঁপ নামাতে বাধ্য করে। 3 মাসের বাসা ভাড়া রয়ে গেছে, বন্ধ রাখতে হবে। আমাদের খাবো কি করে, চলবো কি করে, আমাদের সংসারে বউ পোলাপান আছে। এখন আমরা যদি এটা একদমই বন্ধ করে ফেলে তাহলে আমাদের সংসার চলার মতো কিছুই নেই। সেনাবাহিনী বলছে সামগ্রিক ঝুঁকির কথা মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করছি, বাজারে আসার পরও যাতে স্যানিটাইজিং প্রসিডিউরটা মেনটেন হয়, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হয়। এর কারণে আমরা যেটা করছি, যেটা দেখা যাচ্ছে বাজারে, বিশেষ করে রিক্সা চলাচল, ফ্লোটিং মার্কেটগুলোর কারণে কাঁচা বাজারগুলো বেশি ক্রাউডেড হচ্ছে। আমরা যে উদ্যোগটা নিয়েছি ইমিডিয়েটলি, সেটা হলো যে সকল প্রকারের রিক্সা কাঁচা বাজারে আমরা অ্যালাউ করছি না। একই সাথে যে সকল ফ্লোটিং মার্কেট আছে, ভ্যানের উপরে যারা বিক্রি করছেন, তাদেরকে বলছি একটি নির্দিষ্ট দূরত্বে কাঁচা বাজারের বাইরে গিয়ে যাতে তারা তাদের বেচাকেনা করেন। আইইডিসিআর এর পরিসংখ্যান বলছে বৃহত্তর মিরপুরে পুরো ঢাকার 10 ভাগের 1 ভাগ কোভিড-19 সংক্রমিত রোগীর অবস্থান। সংখ্যায় যা 100 ছুঁই ছুঁই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান, তল্লাশি, নজরদারি কোনো কিছুই মানছে না বেশিরভাগ মানুষ। ঢাকার প্রবেশ মুখগুলোতে দিনভর দেখা গেছে মানুষের আনাগোনা। যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে মামলা করেও ঠেকানো যাচ্ছে না তাদের। অনেকে আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পায়ে হেঁটে ঢুকে পড়ছেন রাজধানীতে। আফজাল হোসেনকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। সরকারের নিষেধাজ্ঞা, প্রশাসনের কড়াকড়ি, পুলিশের লাঠিচার্জ, কোনো কোনো ক্ষেত্রে মামলা, এত কিছুর পরও ঘরে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে। সোমবার নারায়ণগঞ্জ এলাকায় হাইওয়ে পুলিশের এমন কড়া নজরদারির পরও দেখা যায় বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। পুলিশ বলছে অনেকে মিথ্যা বলে নানান অজুহাতে ঢাকা থেকে বের হতে চাইছেন। আজকে চলাফেরার যে নিষেধ জানতাম না, আমি মাল নিয়ে আসছি। যারা এখনো প্রয়োজনে ঢাকার বাইরে বের হওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমরা এই চেকপোস্টেই ঘুরিয়ে দিচ্ছি এবং আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এদিকে গাবতলী এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন এক চালক। টাকা দিলে ঢাকা থেকে বের হতে দেবেন এমন শর্ত জুড়ে দেন চালকের কাছে, যদিও ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা তা অস্বীকার করেন। এদিকে অন্যান্য দিনের তুলনায় গাবতলী ও আব্দুল্লাহপুরে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও আশপাশে প্রায় 6 থেকে 7টি পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে এভাবে অসংখ্য মানুষ অবলীলায় নারায়ণগঞ্জ অথবা ঢাকা থেকে ঢুকতে অথবা বের হতে পারছেন।
বিশেষজ্ঞরা বলছেন যদি মহাসড়কে পুলিশের টহল না থাকে তাহলে নিষেধাজ্ঞার যে সুফল তা কখনোই সফলতার মুখ দেখবে না। তোহা খান তামিম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্দেশনা অমান্য করে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন অনেকে। এই মুহূর্তে বনানীতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং ময়মনসিংহের লকডাউনের খবর জানাতে পাটগুদাম মোড় এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা প্রথমেই যাব সাদাতের কাছে। সাদাত, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীতে এই ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও কিন্তু বেড়েছে। আজকে আমরা রয়েছে এই মুহূর্তে বনানীতে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা অনেক বেশি ছিল। একই সাথে কিন্তু মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশার সংখ্যাও কিন্তু বেড়েছে। আমি কথা বলেছিলাম এখানে অবস্থানরত ট্রাফিক সদস্যের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য দিনের তুলনায় যে সমস্ত পরিবহনের থাকে আজকে সেই পরিবহনের সংখ্যা অনেক বেশি। কখনো কখনো বনানীর যে সিগন্যালগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। আমরা একটা পরিসংখ্যান বলতে পারি, গত 1 মিনিটে ঢাকায় অর্থাৎ এই বিমানবন্দর সড়ক থেকে মহাখালী প্রবেশ করেছে প্রায় 70টির মতো গাড়ি এবং একইভাবে কিন্তু 60টির মতো গাড়ি কিন্তু এই মহাখালী থেকে বিমানবন্দর সড়কের দিকে বেরিয়ে গেছে। সেখানে কিন্তু ব্যক্তিগত পরিবহনের সংখ্যায় ছিল প্রায় 40টির মতো, যেখানে প্রায় বেশিরভাগ গাড়ির মধ্যে কোনো ধরনের জরুরি কোনো ধরনের স্টিকার আমরা দেখতে পাইনি। এর বাইরে যে বাকি যে গাড়িগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে জরুরি কাজে নিয়োজিত গাড়ির সংখ্যা মাত্র গড়ে 15টি। এছাড়া অন্যান্য গাড়ি অটোরিকশা এবং মোটরসাইকেল সেই গাড়ির সংখ্যায় কিন্তু আমরা বেশি দেখেছি। অর্থাৎ দিন বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীতে যে ব্যক্তি পরিবহন সংখ্যা বাড়ছে, একই সাথে ঘর থেকে বের হওয়ার মানুষের যে প্রবণতা সেটিও কিন্তু বেড়েছে, সেটি কিন্তু খুব সহজেই বলা যায়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের কঠিন নির্দেশনা রয়েছে আসলে এই মুহূর্তে ঘর থেকে না বের হওয়ার জন্য জরুরি প্রয়োজন। আমরা কিন্তু সেই সংখ্যা দেখেছি যে সেটা গাড়ির সংখ্যায় প্রমাণ বলে দেয় যে আসলে মানুষ এই মুহূর্তে কী সংখ্যক মানুষ রাস্তায় রয়েছে। আর 1 ঘন্টার মতো সময় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা, অর্থাৎ সন্ধ্যার পর থেকে কেউ আর ঘর থেকে বের হতে পারবে না, সেই নির্দেশনার আর 1 ঘন্টারও কম সময় রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই 1 ঘন্টার কম সময়ের মধ্যে এখন রাজধানীতে বিশেষ করে এই বনানীতে যে পরিমাণ ব্যক্তিগত পরিবহন আমরা দেখেছি, একই সাথে সিএনজি দেখেছি, সেক্ষেত্রে বহু মানুষ কিন্তু এখন পর্যন্ত ঘরের বাইরে রয়ে গেছে। এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ সাদাত। আমি যদি ময়মনসিংহের পরিস্থিতির কথা একটু বলি, সেটি হচ্ছে যে ময়মনসিংহের আজকে মহাসড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্য দিনের তুলনায় কিছুটা কম আমরা দেখতে পেয়েছি। তবে মালবাহী গাড়ি এবং যে অ্যাম্বুলেন্স প্রচুর পরিমাণে চলছে এবং এই অ্যাম্বুলেন্সের সুযোগ নিয়েই আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এবং নিজেরা পর্যবেক্ষণ করে এই অ্যাম্বুলেন্সটিকে ব্যবহার করেই মানুষজন আসলে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন এবং এরকম ঘটনাও ঘটছে। অনেক স্বাভাবিকভাবে আসছেন, যখনই পুলিশের চেকপোস্ট আসছে সেখানেই একজনকে রোগী সাজিয়ে তারা পার হয়ে যাচ্ছেন, এরকম অভিযোগও আমরা পেয়েছি। তবে পুলিশ সদস্যরা নগরীর প্রবেশপথ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়মনসিংহের সীমান্ত এলাকা, ময়মনসিংহের প্রবেশপথ যেগুলো আছে সবগুলো এলাকাতেই চেকপোস্ট বসিয়েছে এবং সেখানে তল্লাশি করা হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে আছি পাটগুদাম মোড়, এখানেও একটি পুলিশের চেকপোস্ট আছে এবং এই চেকপোস্টে যানবাহন যে সমস্ত যানবাহন প্রবেশ করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন, এবং যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পায়ে হেঁটে যারা যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং অন্যদেরকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই পুলিশের তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতায়ও আসলে তাদেরকে থামানো যাচ্ছে না। আমরা যদি একটু বলে রাখি যে আজকে দুপুর 2টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের 3টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এখান থেকে 22টি মামলা হয়েছে এবং এই 22টি মামলায় 55,700 টাকা জরিমানা আদায় করা হয়েছে শুধু অযথা ঘোরাফেরা করার কারণে। এছাড়া ট্রাফিক পুলিশ 15টি মামলা করেছে যারা মোটরসাইকেল নিয়ে অযথা ঘোরাফেরা করেছে তাদের বিরুদ্ধে। তো আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের তৎপরতা আছে, কিন্তু সাধারণ মানুষকে তাও মানানো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। লকডাউনের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং এর আগে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। করোনা ভাইরাসের প্রভাবে বৈশ্বিক মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আরও একটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব। সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমিত পরিসরে কারখানা খোলা হলেও শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিতে হবে মালিকদের।
অদৃশ্য এক ভাইরাস আজ সুদৃশ্য পৃথিবীকে স্থবির করে ছেড়েছে। এর থাবায় কান্নার রোল যেন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশেও। কোভিড-19-এর মহামারী ঠেকাতে মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সোমবার ঢাকা ও ময়মনসিংহের 8 জেলার মাঠ প্রশাসনে কর্মরতদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সচেতনতা মেনেই এই যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে। আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। শেখ হাসিনা জানান, ত্রাণ কার্যক্রম তদারক করতে মন্ত্রণালয়ের সচিবদের জেলাওয়ারি দায়িত্ব দেয়া হয়েছে। রমজানে দেশে খাদ্যের সংকট হবে না উল্লেখ করে উৎপাদন বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন সংশ্লিষ্টদের। আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে আমাদের মজুদ রাখতে পারি, তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়ব না। রমজান মাসে আরো বিশেষভাবে খাদ্য সরবরাহ যাতে হয়, আমরা তার ব্যবস্থা নেব। তৈরি পোশাক কারখানা সীমিত পরিসরে চালানো মালিকদের কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, অপরিকল্পিতভাবে সাধারণ ছুটির মধ্যেও কেন পোশাক শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলো? গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং কিভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে মোবাইল যে একদম বন্ধ থাকুক, তাহলে সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে এবং তারা ওভাবে চালু করতে পারবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামগুলো যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তাও তদারক করার নির্দেশ দেন সরকার প্রধান। মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, এই পিপির নাম দিচ্ছে বেশ ভালো, কিন্তু জিনিসগুলো কিন্তু ঠিকমতো বোধহয় যায়নি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রম তদারকির জন্য 64 জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের ওপর। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জরুরি আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত কার্যপরিধিতে বলা হয়, জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সচিবরা স্থানীয় জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করোনাকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখবেন তারা। 64 জন সচিবকে নিয়মিত মাঠ পর্যায়ের সামগ্রিক অবস্থা মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে টানা সরকারি বন্ধের মাঝে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে বাড়িয়ে দেওয়া হয়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। তেল, ছোলা, পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 20 টাকা পর্যন্ত। এমনকি পাইকারি পর্যায় থেকে কয়েক কিলোমিটার দূরত্বেও খুচরা বাজারেও দাম বাড়ানো হচ্ছে কয়েক গুণ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানকে সামনে রেখে ছোলার চাহিদা বাড়তে থাকায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। ছোলার মতো বাড়ানো হয়েছে সব ধরনের ডালের দামও। এমনকি খুচরা ভোজ্য তেলের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও সংকট রয়েছে বোতলজাত তেলের। আর আদার দাম কিছুটা কমলো। রসুন এবং পেঁয়াজের দাম বাড়তির দিকে। দাম বাড়ানোর ক্ষেত্রে দেখানো হচ্ছে নানা অজুহাত। দাম বাড়ছে যে এগুলো আপনার সরবরাহ সঠিক পর্যায়ে হচ্ছে না, মিল কারখানাগুলো প্রায় বন্ধ, শ্রমিকের সংকট এবং গাড়ি ভাড়াও ডবল হচ্ছে। কোম্পানির কোনো মাল নাই, এখানে কোনো মাল আমরা বিক্রি করতে পারতেছি না, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। অঘোষিত লকডাউন সত্ত্বেও দিনের বেলায় নগরীতে তেমন পরিবহন সংকট থাকে না। খুচরা বাজারগুলোতে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে এই কাজুদ্দিরি বাজারের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে প্রতিটি ভোগ্য পণ্যের দাম কেজিতে বাড়ছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। পাইকারি পর্যায়ের 68 টাকা ছোলা, খুচরা বাজারে 75 টাকা। একইভাবে তেল সহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম এখানেও বাড়তি, কিন্তু এখানেও অজুহাতের অভাব নেই। আমরা তো মালই পাইতেছি না, টাকা দিয়ে মাল পাইতেছি না। খাতুনগঞ্জ একই অবস্থা, গত সপ্তাহে যা ছিল এখন বর্তমান অবস্থা পুরোটাই চেঞ্জ করে ফেলছে মালের দাম। আদা পাওয়া যায় না, ইয়া পাওয়া যায় না, কোনো জিনিসও তো পাওয়া যায় না, বাজারে গেলে কাজ নাই। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, যে কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য প্রথমে নিয়ে আসা হয় খাতুনগঞ্জে, এরপর সেখান থেকে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য খুচরা বাজারগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার প্রভাবে কৃষি খাতে বিপর্যয় এড়াতে সরকার ঘোষিত সুযোগ সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সুসমন্বিত ব্যবস্থার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তাদের কারো কারো মতে প্রান্তিক পর্যায়ে প্রণোদনা সুবিধা পৌঁছাতে হলে কৃষি অফিসকে সম্পৃক্ত করতে হবে। এদিকে শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মানিকগঞ্জ, কালীগঞ্জ, নরসিংদীর ঘোড়াশাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সেরিয়া সুলতানা। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। মানিকগঞ্জের এলাকাগুলোতে ফসল কিছুটা সবুজ থাকলেও গাজীপুরের কালীগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত যেতে চোখে পড়বে সবুজ থেকে সোনালী হতে শুরু করা সবুজের সামিয়ানা। চলতি সপ্তাহ থেকে বোরো ধান ঘরে তোলার উপযোগী হতে শুরু করলেও আনন্দের তুলনায় তা যেন কৃষকের হাসি উজাড়ের কারণ। বৃষ্টি হলে অনেক ক্ষতি হবে ধানের, ওই যে লোকজন কামলা নেই, এলাকার লোকে বলে 7,000 টাকা, অল্প জায়গা আমি ওই জায়গায় আমি 2,000 টাকা কাটাই। রংপুর থেকে দিনাজপুর থেকে লোক তারা আসে কাটে, কিন্তু এবার তো নিজেদেরটা কাটতে হইতেছে, খুব সমস্যা হইতেছে। অন্যদিকে বোরো ধান তুলতে এই মৌসুমে এক এলাকা থেকে আরেক এলাকায় যারা কাজ করেন তারাও লকডাউনের অবস্থায় কাজের এলাকায় পৌঁছতে পারছেন না। ধানের মনে বেশি পড়ে যায় খরচ, ধান কাটার বিষয়ে আলাপ করতাম গেছে, হাজার লেগে মানা করে। এই বছর করোনা সংক্রমণের কারণে দিনমজুর না পাওয়া এবং এই ধান সময় মতো ঘরে তুলতে না পারা এবং এই ধানের যে ব্যয় হয়েছে, যে খরচ হয়েছে, সেটি আবারও বাজারে উঠবে কিনা সবকিছু নিয়ে এক ধরনের আশঙ্কার মধ্যে পড়েছেন কৃষকরা। তারা বলছেন আউশ চাষে প্রণোদনা পাওয়ার সম্ভাবনা থাকলেও বোরো চাষিদের জন্য আসলে কোনো সুসংবাদ কি আছে? এটা তো অবিলম্বে কার্যকর হবে লেখা আছে, সেই হিসেবে তো তারা যদি প্রসেস করে এখনই পাবে। যা ব্যাংকিং সিস্টেমে আছে তাই সেইভাবেই এটা বিতরণ হবে। ব্যাংক অ্যাকাউন্ট আসলে একটি সহজ বা সঠিক পন্থা নয় কৃষকদের কাছে টাকা পৌঁছানোর। সেই ক্ষেত্রে এই কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কি টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আসলেই প্রান্তিক কৃষকরা টাকাটি পাবেন। কৃষকরা দাবি করছেন কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার সুদ 2% পর্যন্ত কমিয়ে আনলে এবং যারা পরের জমি বর্গা চাষ করেন তাদেরও এই আওতায় আনা হলে আরও বেশি উপকৃত হবেন কৃষক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেষ্টার পরও বাসায় ফিরতে পারেনি মধ্যরাতে বকেয়া বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালার বের করে দেয়া পরিবারটি। মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি জোর করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। এই ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে। 2 মাসের তাওসিফ, তার জানা নেই করোনার এই কঠিন সময়ে মা বাবার কোলে থাকা সেও বাসা ছাড়া বকেয়া ভাড়ার জন্য। সময় টিভিতে প্রতিবেদন প্রচারের পর রোববার দুপুরে র্যাবের সহায়তায় দক্ষিণ বাড্ডা মায়ের বাসা থেকে কুলসুম সেলিম দম্পতিকে নিয়ে আসা হয় কাঁঠালবাগানের ভাড়া বাসায়। ভাড়াটিয়া সহ তালা দেয়া বাসার সামনে ক্যামেরা দেখে ছুটে আসেন আরেক ভুক্তভোগী পরিবার। আমি এবারে ভাড়াটা ছিলাম, এই যে কোর্টের মামলা আমার 80,000 টাকা ফিটিং নিয়েছে মহিলা। বলছিলাম আর একটা বিরিয়ানির প্যাকেট আনার জন্য, তা আমি ওনার কাছে বিরিয়ানির প্যাকেট আমি নিয়ে যাইনি। এই কথা বলছি দেখে উনি আমার টাচ করে গালে থাপ্পড় মেরে বসে। দিন গড়িয়ে রাত, র্যাব পুলিশের 6 ঘন্টারও বেশি অবস্থানের পর আসেননি বাড়ির মালিক নূর আক্তার শম্পা। র্যাব বারবার যোগাযোগ করলে উল্টো হুমকি দেন তিনি। হ্যাঁ, ভাড়াটিয়ারা বলছে ওরা নিচের দিকে নেমে আসছে তো সিঁড়িতে। আপনারা দেখছেন যে আমি একটু আগে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, উনি বেশ কয়েকবার কল কেটে দিয়েছেন, তো তারপরে ব্যক্তিগতভাবে উদ্ধত আচরণ করছে। যদি কোনো ভাড়াটিয়া এই ধরনের অবস্থার সম্মুখীন হন, আমরা তাদের পাশে থাকবো এবং তারা যাতে বাসায় অবস্থান করতে পারেন সেটি আমরা নিশ্চিত করব। পরে তাদের আবারও নিয়ে আসা হয় কলাবাগান থানায়। বাড়ির মালিকের বিরুদ্ধে মামলার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হয় পরিবারটিকে। দিনরাত র্যাব পুলিশের শত চেষ্টার পরও ভাড়া বাসায় ফিরতে না পেরে আবারও ফিরতে হলো মায়ের বাসায়। করোনার কঠিন সময় মানুষ যখন বেঁচে থাকার যুদ্ধ করছে, তখন মানুষের পাশে দাঁড়ানোর মানবতাটুকু যেন হারিয়ে না যায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কামরাঙ্গীরচরের 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের প্রায় 2000 দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন এসব ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য উপহার পাঠাইছে। কামরাঙ্গীরচরে প্রধানমন্ত্রী ত্রাণ পেয়ে দুস্থ পরিবারগুলো অত্যন্ত খুশি এবং তারা আশাবাদী নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এভাবে তারা ত্রাণ সামগ্রী পেয়ে থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস
মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই ত্রাণ এই প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ অব্যাহত থাকবে। রাস্তাঘাটে দাঁড়িয়ে নিতে পারে না, তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো যদি মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়া অব্যাহত থাকে কামরাঙ্গীরচরবাসীর দিকে তাকায়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনায় মৃত্যু 100 ছাড়ালো, 24 ঘন্টায় মারা গেলেন 10 জন, আক্রান্ত সর্বোচ্চ 492। ঢাকা ও নারায়ণগঞ্জের পর এবার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর। করোনার তথ্য গোপন করে সেবা নেয়ায় আক্রান্ত 250-র বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, কোয়ারেন্টিনে আরও কয়েক গুণ। স্বাস্থ্যবিধি না মানায় বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ে 64 সচিবকে দায়িত্ব বণ্টন। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে বাড়ছে ভোগ্যপণ্যের দাম, খুচরা বাজারেও ঊর্ধ্বগতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।